খেতে গিয়ে খেয়াল করলো তেঁতুলটি বেশ টক। পরের দিন কেমিস্ট্রি টিচারকে বিষয়টি জিজ্ঞেস করলে তিনি জানালেন তেঁতুলে এক ধরনের অ্যাসিড থাকে, তাই তেঁতুল খেতে টক হয়। তুমি নিশ্চয়ই এখন ভাবছো কেমিস্ট্রি ল্যাবে যেসব অ্যাসিড থাকে আর খাবারে যেসব অ্যাসিড থাকে সেগুলোর মধ্যে পার্থক্য কি। চলো অ্যাসিড ক্ষারক সমতা অধ্যায়টি থেকে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে নেই। আজকের পর্বে আমরা অ্যাসিড, লঘু অ্যাসিড এবং এদের পরীক্ষামূলক প্রমাণ সম্পর্কে জানবো। তুমি খাবারের সাথে বিভিন্ন রকম অ্যাসিড গ্রহণ করো, যেমন দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড, লেবু ও কমলা লেবুতে সাইট্রিক অ্যাসিড, সফট ড্রিঙ্কসে কার্বনিক অ্যাসিড, ভিনেগারে ইথানোয়িক অ্যাসিড থাকে। এই অ্যাসিডগুলো খাবারের মাধ্যমে আমাদের শরীরে গিয়ে খাদ্য পরিপাক ও রোগ প্রতিরোধে সাহায্য করে। আবার টক স্বাদযুক্ত কিছু দুর্বল অ্যাসিড আমাদের খাওয়ার রুচি বাড়ায়। এছাড়াও তুমি আগেই জেনেছো পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়, যা আমাদের পরিপাকে হেল্প করে। চলো তাহলে এই অ্যাসিড সম্পর্কে বিস্তারিত জেনে নেই। অ্যাসিড হচ্ছে এমন একটি রাসায়নিক পদার্থ যাকে পানিতে মেশালে এর অণু ভেঙে হাইড্রোজেন আয়ন বা প্রোটন দান করে। বিয়োজন মাত্রার উপর ভিত্তি করে অ্যাসিডকে এই দুই ভাগে ভাগ করা যায়। যেসব অ্যাসিড পানিতে পুরোপুরি বিয়োজিত হয় তারা তীব্র অ্যাসিড, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড ইত্যাদি। এরা পানির সাথে দ্রবণে এভাবে বিয়োজিত হয়। খেয়াল করে দেখো, হাইড্রোক্লোরিক ও সালফিউরিক অ্যাসিডের বিয়োজন বোঝাতে একটি তীর চিহ্ন ইউজ করা হয়েছে। এই একটি তীর চিহ্ন দিয়ে বোঝায় অ্যাসিড দুটি পানিতে পুরোপুরি বিয়োজিত হয়েছে। আবার যেসব অ্যাসিড পানিতে আংশিক বিয়োজিত হয় তারা মৃদু অ্যাসিড, যেমন কার্বনিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড ইত্যাদি। এরা পানির সাথে দ্রবণে এভাবে বিয়োজিত হয়। খেয়াল করেছো এখানে উভমুখী তীর ইউজ করা হয়েছে। অ্যাসিডগুলো যে পানিতে আংশিক বিয়োজিত হয়েছে তা বোঝাতে এরকম উভমুখী চিহ্ন ইউজ হয়েছে। অ্যাসিডের পরিমাণের উপর ডিপেন্ড করে অ্যাসিড দুই রকম। এগুলো হচ্ছে গাঢ় অ্যাসিড ও লঘু অ্যাসিড। অ্যাসিড ও পানির দ্রবণে অ্যাসিডের পরিমাণ বেশি হলে সেটি গাঢ় অ্যাসিড। আবার অ্যাসিডের জলীয় দ্রবণে পানির পরিমাণ বেশি হলে সেটি লঘু অ্যাসিড। চলো এখন লঘু অ্যাসিডের ধর্ম ও এদের পরীক্ষামূলক প্রমাণ দেখে নেওয়া যাক। লঘু অ্যাসিডগুলো সবই টক স্বাদযুক্ত, তাই এই অ্যাসিডযুক্ত খাবার গুলো টক হয়, থাকে সাইট্রিক অ্যাসিড। তুমি যদি লেবু অথবা তেঁতুল মুখে নিয়ে দেখো তাহলে দেখবে টক স্বাদ লাগছে। লঘু অ্যাসিডগুলো সাধারণত ক্ষয়কারী হয়। অ্যাসিডের মধ্যে এক টুকরো লোহা রাখলে এটি এভাবে ক্ষয় হয়ে যায়। তোমরা একটু আগে জেনেছো লঘু অ্যাসিড নীল লিটমাস পেপারকে লাল করে। তুমি চাইলে এটি পরীক্ষা করে দেখতে পারো। হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে তাতে এক টুকরো নীল লিটমাস পেপার রাখো। এই অ্যাসিডযুক্ত খাবারগুলোও টক হয়, যেমন তেঁতুলের মধ্যে টার্টারিক অ্যাসিড থাকে আর লেবুর মধ্যে থাকে সাইট্রিক অ্যাসিড। তুমি যদি লেবু অথবা তেঁতুল মুখে নিয়ে দেখো তাহলে দেখবে টক স্বাদ লাগছে। লঘু অ্যাসিডগুলো সাধারণত ক্ষয়কারী হয়। অ্যাসিডের মধ্যে এক টুকরো লোহা রাখলে এটি এভাবে ক্ষয় হয়ে যায়। তোমরা একটু আগে জেনেছো লঘু অ্যাসিড নীল লিটমাস পেপারকে লাল করে। তুমি চাইলে এটি পরীক্ষা করে দেখতে পারো। হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে তাতে এক টুকরো নীল লিটমাস পেপার রাখো। দেখবে পেপারটি এভাবে রং চেঞ্জ হয়ে নীল থেকে লাল হয়ে যাবে। এভাবে তুমি লেবুর রস বা তেঁতুলের আচার দিয়েও এই পরীক্ষা বাসায় বসে সহজেই করতে পারবে। বিভিন্ন সক্রিয় ধাতু যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম ইত্যাদির সাথে লঘু অ্যাসিড বিক্রিয়া করে ওই ধাতুর লবণ ও হাইড্রোজেন গ্যাস তৈরি করে। যেমন ম্যাগনেসিয়াম ধাতু লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম সালফেট লবণ ও হাইড্রোজেন গ্যাস তৈরি করে। লঘু অ্যাসিড ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া করে লবণ, পানি ও কার্বন ডাই অক্সাইড তৈরি করে। ধাতব কার্বনেট বলতে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি ধাতুর কার্বনেট লবণকে বোঝায়। যেমন ক্যালসিয়াম কার্বনেটের সাথে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড লবণ, পানি ও কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যায়। কার্বন ডাই অক্সাইড বুদবুদ আকারে বের হয়। এই কার্বন ডাই অক্সাইডকে চুনের পানিতে চুনের পানি ঘোলা হয়ে যায়। এর কারণ হচ্ছে এই বিক্রিয়ায় অদ্রবণীয় ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়। এই ঘোলা পানিতে আবার পরিষ্কার হয়ে যায়, কারণ এক্সট্রা কার্বন ডাই অক্সাইড ও পানি অদ্রবণীয় ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে দ্রবণীয় ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি করে, যা এই পানিকে স্বচ্ছ করে দেয়। ধাতব কার্বনেটের সাথে লঘু সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডের আরো কিছু বিক্রিয়া স্ক্রিন পজ করে দেখে নাও। ধাতব কার্বনেটের মতো ধাতব হাইড্রোজেন কার্বনেট বা বাইকার্বনেট গুলোও লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ, পানি এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করে। যেমন ক্যালসিয়াম বাইকার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড লবণ, পানি এবং কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। আবার সোডিয়াম বাইকার্বনেটের সাথে সালফিউরিক ও নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে সোডিয়াম সালফেট ও সোডিয়াম নাইট্রেট লবণ তৈরি হয়।
তুমি আগে যে হাইড্রোক্সাইড বা ক্ষারের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় লবণ ও পানি তৈরি হয়। অ্যাসিড ও ক্ষারের এই বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে। যেমন লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে ধীরে ধীরে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে সোডিয়াম ক্লোরাইড লবণ ও পানি উৎপন্ন হয়। ধাতুর অক্সাইডগুলোও ক্ষারীয় প্রকৃতির হয়ে থাকে, তাই এরাও লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে প্রশমন বিক্রিয়া দেখায়। যেমন ক্যালসিয়াম অক্সাইডের সাথে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড লবণ এবং পানি তৈরি হয়। আরো কিছু প্রশমন বিক্রিয়া করে দেখে নাও। আজ তাহলে এ পর্যন্তই। আজকের পর্বে তুমি অ্যাসিড কি, অ্যাসিড কোথায় পাওয়া যায়, লঘু অ্যাসিডের ধর্ম এবং এদের পরীক্ষামূলক প্রমাণ সম্পর্কে জেনেছো। আগামী পর্বে তুমি অ্যাসিডের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা, গাঢ় অ্যাসিড এবং গাঢ় অ্যাসিডের ক্ষয়কারী ধর্ম সম্পর্কে জানবে। সে পর্যন্ত ভালো। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে তুমি লঘু অ্যাসিডের ধর্ম এবং এদের পরীক্ষামূলক প্রমাণ সম্পর্কে জেনেছো। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে তুমি লঘু অ্যাসিডের ধর্ম এবং এদের পরীক্ষামূলক প্রমাণ সম্পর্কে জেনেছো। আজকের পর্বে তুমি অ্যাসিডের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা, গাঢ় অ্যাসিড এবং গাঢ় অ্যাসিডের ক্ষয়কারী ধর্ম সম্পর্কে জানবে। চলো প্রথমেই অ্যাসিডের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা সম্পর্কে জেনে নেই। তুমি নিশ্চয়ই অরেঞ্জ পাউডার ড্রিঙ্ক খেয়েছো। অরেঞ্জ পাউডার ড্রিঙ্ক খাওয়ার জন্য তুমি অবশ্যই এর সাথে পানি মিক্স করো, কারণ পানি না মিশালে এটি খাওয়া যাবে না। ঠিক তেমনি পানি ছাড়া দানাদার অ্যাসিড তুমি কিছু দানাদার অক্সালিক অ্যাসিডের উপর শুকনো নীল লিটমাস পেপার ধরলে স্বাভাবিকভাবেই এটি লাল হয়ে যাওয়ার কথা, কিন্তু তুমি দেখলে লিটমাস এটি লাল হয়ে যাওয়ার কথা, কিন্তু তুমি দেখলে লিটমাস পেপারের রং চেঞ্জ হয়নি। বলতে পারবে কেন এমন হলো? এর কারণ হচ্ছে শুকনো অক্সালিক অ্যাসিডের দানাতে কোনো হাইড্রোজেন আয়ন নেই। দানাদার অক্সালিক অ্যাসিডকে পানিতে মিশালে এটি বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন দেয়, যা নীল লিটমাসকে লাল করে। জলীয় দ্রবণে সাইট্রিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড আংশিক বিয়োজিত হয়। এর মানে হচ্ছে দ্রবণে যতগুলো অণু যোগ করা হয়েছে তার মধ্যে অল্প কিছু অণু বিয়োজিত হয়, বাকিগুলো হয় না। কিন্তু হাইড্রোজেন ক্লোরাইড জলীয় দ্রবণে পুরোপুরি আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন তৈরি করে। আবার বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড বর্ণহীন তরল পদার্থ এবং এগুলো আয়নিত অবস্থায় থাকে না। আয়নিত না বলে, অর্থাৎ হাইড্রোজেন আয়ন না থাকার কারণে অ্যাসিডের ধর্ম দেখাবে না, এমনকি বিদ্যুৎ পরিবহনও করবে না। সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডকে শুধুমাত্র পানিতে মিশালেই এরা হাইড্রোজেন আয়ন তৈরি করে, অ্যাসিডের ধর্ম দেখায় এবং বিদ্যুৎ পরিবহন করে। এতক্ষণ যে আলোচনা হলো তা থেকে দেখা যাচ্ছে জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের পরিমাণের উপর একটি অ্যাসিড কতটা শক্তিশালী বা দুর্বল তা ডিপেন্ড করে। জলীয় দ্রবণে যে অ্যাসিড আংশিক আয়নিত হয় তারা দুর্বল অ্যাসিড, অর্থাৎ এদের দ্রবণে হাইড্রোজেন আয়নের পরিমাণ কম থাকে। আর জলীয় দ্রবণে যেসব অ্যাসিড সম্পূর্ণ আয়নিত হয় তারা শক্তিশালী অ্যাসিড, অর্থাৎ এদের দ্রবণে হাইড্রোজেন আয়নের পরিমাণ তুলনামূলক বেশি থাকে। অ্যাসিডের রাসায়নিক ধর্ম প্রদর্শনে পানি কি ভূমিকা পালন করে তা আশা করি তুমি বুঝতে পেরেছ। এখন চলো কোনটি শক্তিশালী অ্যাসিড বা কোনটি দুর্বল অ্যাসিড তা একটি পরীক্ষার মাধ্যমে দেখে নেই। একটি বিকারে 50 মিলি লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড নাও। তারপর দুটি গ্রাফাইট দণ্ড বিকারের ভেতর এমন ভাবে বসাও যাতে তারা একে অপরকে টাচ না করে। এবার একটি গ্রাফাইট দণ্ডকে একটি তারের সাথে ব্যাটারির এক প্রান্তে এবং অন্য দণ্ডটিকে এর সাথে বাল্বের মধ্য দিয়ে ব্যাটারির অন্য প্রান্তে যুক্ত করো।
তুমি দেখবে বাল্বটি জ্বলে উঠেছে। বাল্বের আলোর উজ্জ্বলতা খেয়াল করো। এখন অন্য একটি বিকারে ইথানোয়িক অ্যাসিড নিয়ে তাতে 2টি গ্রাফাইট দণ্ড বসাও। আগের পদ্ধতির মতো করে একটি তারের সাহায্যে ব্যাটারির 2 প্রান্তের সাথে দ্বন্দ্ব দুটিকে যুক্ত করো। দেখবে বাল্বটি জ্বলে উঠেছে। আবারও বাল্বের উজ্জ্বলতা খেয়াল করো। তুমি দেখবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণে বাল্বের উজ্জ্বলতা ইথানোয়িক অ্যাসিডের বাল্বের উজ্জ্বলতা থেকে বেশি। এর কারণ হচ্ছে শক্তিশালী অ্যাসিড জলীয় দ্রবণে দুর্বল অ্যাসিড থেকে বেশি হাইড্রোজেন আয়ন দেয়। বেশি H+ আয়ন জলীয় দ্রবণে বেশি বিদ্যুৎ পরিবহন করে, তাই বাল্বটি বেশি উজ্জ্বল হয়। অন্যদিকে দুর্বল অ্যাসিড তুলনামূলক কম H+ আয়ন দেয় বলে কম বিদ্যুৎ পরিবহন করে, তাই বাল্বটি কম উজ্জ্বলতায় জ্বলে। এবার চলো আমরা গাঢ় অ্যাসিড সম্পর্কে জেনে নেই। আগের পর্বে তুমি গাঢ় অ্যাসিড কি তা জেনেছ। গাঢ় অ্যাসিডে পানি কম এবং অ্যাসিড বেশি থাকে। গাঢ় অ্যাসিডগুলো শক্তিশালী হয়, শরীরে বা স্কিনে ক্ষত সৃষ্টি করে। ল্যাবে বেশি ইউজ করা হয় এমন কিছু গাঢ় অ্যাসিডের উদাহরণ স্ক্রিনে দেখে নাও। প্রথমে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড সম্পর্কে জানি। অল্প পানিতে তুলনামূলকভাবে বেশি পরিমাণ হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস মিশালে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। বিক্রিয়াটি এভাবে লেখা যায়। এই গাঢ় দ্রবণ যে বোতলে রাখা হয় তার মুখ খুললে খুবই ঝাঁঝালো গন্ধ বের হয় এবং হালকা কুয়াশার মতো তৈরি হয়। এগুলো নাক ও নানা ধরনের ক্ষতি হয়। তাই বোতলের মুখ খোলার আগে মুখে মাস্ক ও চোখে চশমা পরে নিতে হবে। কম পানিতে অনেক বেশি পরিমাণ নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস মিশালে গাঢ় নাইট্রিক অ্যাসিড তৈরি হয়। গাঢ় নাইট্রিক অ্যাসিড তৈরির বিক্রিয়াটি হচ্ছে এমন। যে কাচের বোতলে এটি রাখা হয় সেটির রং বাদামি হয়, কারণ বাদামি বোতলে আলো ঢুকতে পারে না। এই কাচের বোতলে আলো ঢুকলে তা বোতলের ভেতরের অ্যাসিডকে ভাঙতে শুরু করে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতো গাঢ় নাইট্রিক অ্যাসিডের বোতল খুললেও তীব্র ঝাঁঝালো গন্ধ ও হালকা কুয়াশার মতো তৈরি হয়। চলো এখন গাঢ় সালফিউরিক অ্যাসিড সম্পর্কে জেনে নেই। অল্প পরিমাণ পানিতে অনেক বেশি পরিমাণ সালফার ট্রাইঅক্সাইড গ্যাস মিশালে গাঢ় সালফিউরিক অ্যাসিড তৈরি হয়। গাঢ় সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির বিক্রিয়াটি এখানে দেখে নাও। এটি খুব শক্তিশালী অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের বোতল থেকে যে ধোঁয়া সৃষ্টি হয় তা নিঃশ্বাসের সাথে ভেতরে গেলে শ্বাসকষ্ট সহ নানা রকম সমস্যা দেখা দেয়। তাই মুখে মাস্ক এবং হাতে গ্লাভস ইউজ করতে হবে। গাঢ় অ্যাসিড অত্যন্ত ক্ষয়কারী পদার্থ। এটি গায়ে বা কাপড় চোপড়ে লাগলে স্কিন বা কাপড়ের ক্ষতি করতে পারে। এমনকি গাঢ় অ্যাসিড চোখে গেলে চোখ নষ্ট হয়ে যায়। তাই অ্যাক্সিডেন্টালি গাঢ় অ্যাসিড গায়ে লাগলে তোমাকে পানি দিয়ে সেই জায়গা খুব ভালো মতো ধুয়ে ফেলতে হবে। আজ তাহলে এ পর্যন্তই। আজকের পর্বে তুমি অ্যাসিডের ধর্ম প্রদর্শনে পানির ভূমিকা, গাঢ় অ্যাসিড এবং গাঢ় অ্যাসিডের ক্ষয়কারী ধর্ম সম্পর্কে জেনেছ। আগামী পর্বে তুমি ক্ষারক ও ক্ষার সম্পর্কে বিস্তারিত জানবে। সে পর্যন্ত ভালো থেকো। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে তুমি অ্যাসিডের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা এবং গাঢ় অ্যাসিড সম্পর্কে জেনেছো। আজকের পর্বে তুমি ক্ষারক এবং ক্ষার সম্পর্কে জানবে। আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে আমরা অ্যান্টাসিড খাই। এই অ্যান্টাসিড কিভাবে কাজ করে তা তুমি কি জানো?
অ্যান্টাসিডে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ক্ষারক থাকে, যা পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করে ফেলে। চলো তাহলে এই ক্ষারক করে। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড লবণ ও পানি তৈরি করে। এখানে ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে ক্ষারক। একইভাবে পটাশিয়াম হাইড্রোক্সাইড ও অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ক্ষারক যথাক্রমে সালফিউরিক অ্যাসিড ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম সালফেট ও অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ এবং পানি তৈরি করে। ক্ষারকের আরো কিছু উদাহরণ স্ক্রিন পজ করে রাসায়নিক ধর্মে পানির ভূমিকা এবং গাঢ় অ্যাসিড সম্পর্কে জেনেছো। আজকের পর্বে তুমি ক্ষারক এবং ক্ষার সম্পর্কে জানবে। আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে আমরা অ্যান্টাসিড খাই। এই অ্যান্টাসিড কিভাবে কাজ করে তা তুমি কি জানো? অ্যান্টাসিডে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ক্ষারক থাকে, যা পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করে ফেলে। চলো তাহলে এই ক্ষারক ও ক্ষার সম্পর্কে জানা যাক। ক্ষারক হলো ধাতু বা ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড, যা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড লবণ ও পানি তৈরি করে। এখানে ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে ক্ষারক। একইভাবে পটাশিয়াম হাইড্রোক্সাইড ও অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ক্ষারক যথাক্রমে সালফিউরিক অ্যাসিড ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম সালফেট ও অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ এবং পানি তৈরি করে। ক্ষারকের আরো কিছু উদাহরণ স্ক্রিন পজ করে দেখে নাও। ক্ষার হচ্ছে ধাতু বা ধাতুর হাইড্রোক্সাইড যৌগ, যা পানিতে দ্রবীভূত হয়। ক্ষার হওয়ার জন্য দুটি শর্ত রয়েছে। যৌগটিতে হাইড্রোক্সাইড আয়ন থাকতে হবে এবং যৌগটি পানিতে দ্রবীভূত হতে হবে। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড যৌগে হাইড্রোক্সাইড মূলক আছে এবং এটি পানিতে দ্রবণীয়। ক্ষার হওয়ার জন্য দুটি শর্তই মেইনটেইন করে বলে সোডিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষার। আবার ফেরাস হাইড্রোক্সাইডে OH মূলক থাকলেও পানিতে দ্রবণীয় নয় বলে এটি ক্ষার নয়, শুধু ক্ষারক। এছাড়াও ক্যালসিয়াম অক্সাইড বা কপার অক্সাইড শুধু ক্ষারক, কিন্তু ক্ষার নয়, কারণ এদের OH মূলক নেই। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে যেসব ক্ষারকে হাইড্রোক্সাইড মূলক আছে এবং এগুলোই হচ্ছে ক্ষার। তাই বলা যায় সকল ক্ষারকই ক্ষার নয়, কিন্তু সকল ক্ষারই ক্ষারক। কিছু কমন ক্ষারের উদাহরণ স্ক্রিন থেকে দেখে নাও। ক্ষার জাতীয় অনেক পদার্থই তুমি তোমার বাসায় দেখে থাকবে। সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে। গ্লাস ক্লিনারে অ্যামোনিয়া পানির মধ্যে অল্প পরিমাণ ক্ষার মিশিয়ে যে দ্রবণ তৈরি করা হয় তাকে লঘু ক্ষারের দ্রবণ বলে। চলো এবার লঘু ক্ষারের ধর্মগুলো সম্পর্কে জেনে নিই। লঘু ক্ষারের দ্রবণে লাল লিটমাস পেপার নীল হয়ে যায়। প্রথমে একটি বিকারে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ নাও। তারপর একটি লাল লিটমাস পেপারের টুকরো ওই দ্রবণে যোগ করো। তুমি দেখতে পাবে লাল লিটমাস পেপারটি নীল হয়ে গিয়েছে। এবার আরেকটি বিকারে অল্প পরিমাণ লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ নাও এবং এই বিকারে একটি নীল লিটমাস পেপার যোগ করো। কি দেখতে পাচ্ছ? নীল লিটমাস পেপারের রং চেঞ্জ হয়নি, তাই না? কারণ লঘু ক্ষারের ধর্ম হচ্ছে শুধু লাল লিটমাস পেপারকে নীল করা, তাই নীল লিটমাস পেপারের রং পরিবর্তন হয়নি। লঘু ক্ষার দ্রবণের আরেকটি ধর্ম হচ্ছে এটি পিচ্ছিল জাতীয় পদার্থ। এতক্ষণ আমরা লঘু ক্ষারের সাধারণ কিছু ধর্ম সম্পর্কে জেনেছি। এখন চলো ধাতব লবণের সাথে লঘু ক্ষার কি কি বিক্রিয়া করে তা দেখে নিই। ধাতব লবণ লঘু ক্ষারের সাথে বিক্রিয়া করে সংশ্লিষ্ট ধাতুর হাইড্রোক্সাইড তৈরি করে। যেমন অ্যালুমিনিয়াম নাইট্রেটের সাথে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা অধক্ষেপ এবং সোডিয়াম নাইট্রেট তৈরি হয়। নিচের দিকে তীর চিহ্ন দিয়ে বোঝায় যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অধক্ষেপ টেস্ট টিউবের নিচে জমা হয়েছে। এই বিক্রিয়ায় সোডিয়াম নাইট্রেট পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে, যা পানিতে কোনো রং দেখায় না। স্ক্রিনে দেখানো লবণগুলোর সাথে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড একই ধরনের বিক্রিয়া দেখায়। উৎপন্ন অধক্ষেপের রঙও বিভিন্ন বিক্রিয়ার জন্য। ফেরাস নাইট্রেটের সাথে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে ফেরাস হাইড্রোক্সাইডের সবুজ অধক্ষেপ পড়ে। আবার ফেরিক নাইট্রেটের সাথে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় ফেরিক হাইড্রোক্সাইডের লালচে বাদামি অধক্ষেপ দেখা যায়। কপার নাইট্রেট লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়ায় কপার হাইড্রোক্সাইডের হালকা নীল অধক্ষেপ তৈরি করে। একইভাবে জিঙ্ক নাইট্রেট ও লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড সাদা বর্ণে জিঙ্ক হাইড্রোক্সাইড অধক্ষেপ তৈরি করে। অ্যামোনিয়াম লবণ লঘু ক্ষারের সাথে যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে অ্যামোনিয়া গ্যাস, সোডিয়াম ক্লোরাইড লবণ ও পানি তৈরি হয়। এরকম আরো কিছু বিক্রিয়া
স্ক্রিনে দেখে নাও। চলো এবার ক্ষারের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা সম্পর্কে জেনে নিই। কঠিন অবস্থায় সোডিয়াম ও পটাশিয়াম হাইড্রোক্সাইডে মুক্ত আয়ন থাকে না। পানিতে দ্রবীভূত করলে সোডিয়াম হাইড্রোক্সাইড পুরোপুরি আয়নিত হয়ে মুক্ত হাইড্রোক্সাইড আয়ন ও সোডিয়াম আয়ন দেয়। একইভাবে পটাশিয়াম হাইড্রোক্সাইডকেও পানিতে দ্রবীভূত করলে মুক্ত হাইড্রোক্সাইড আয়ন ও পটাশিয়াম আয়ন দেয়। আয়নিত হয় বলে এদের দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন বেশি থাকে। তাই সোডিয়াম হাইড্রোক্সাইড সবল ক্ষার। আবার অ্যামোনিয়া গ্যাসকে পানিতে দ্রবীভূত করলে অ্যামোনিয়াম আয়ন ও হাইড্রোক্সাইড আয়ন তৈরি হয়। তবে অ্যামোনিয়া পানিতে আংশিক দ্রবীভূত হয় বলে অল্প সংখ্যক হাইড্রোক্সাইড আয়ন তৈরি হয়। তাই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দুর্বল ক্ষার। গত পর্বে তুমি শক্তিশালী ও দুর্বল অ্যাসিডের একটি পরীক্ষা দেখেছিলে। ঠিক একইভাবে সোডিয়াম হাইড্রোক্সাইড ও অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাহায্যে পরীক্ষাটি করলে দেখতে পাবে যে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে বাল্বটির উজ্জ্বলতা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে বাল্বটির উজ্জ্বলতা থেকে বেশি। এই পরীক্ষা থেকে তুমি প্রমাণ পাবে সোডিয়াম হাইড্রোক্সাইড শক্তিশালী ক্ষার এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দুর্বল ক্ষার। এখন চলো গাঢ় ক্ষারের ক্ষয়কারী ধর্ম সম্পর্কে জেনে নিই। ক্ষয়কারক পদার্থ শরীরে বা কাপড়ে লাগলে এমনকি চোখে গেলে চোখ নষ্ট হয়ে যায়। তাই কোনোভাবে এগুলো গায়ে পড়লে সাথে সাথে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। আজ তাহলে এই পর্যন্তই। আজকের পর্বে তুমি ক্ষারক এবং ক্ষার সম্পর্কে জেনেছো। আগামী পর্বে তুমি পিএইচ সম্পর্কে জানবে। সেই পর্যন্ত ভালো থেকো। গত পর্বে তুমি ক্ষারক এবং ক্ষার সম্পর্কে বিস্তারিত জেনেছো। আজকের পর্বে তুমি তা জেনে নি। কোন জলীয় দ্রবণ অম্লীয়, ক্ষারীয় নাকি নিরপেক্ষ তা জানার জন্য পিএইচ একক ব্যবহার করা হয়। কোন দ্রবণের পিএইচ হলো ওই দ্রবণে থাকা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার নেগেটিভ লগারিদম। খেয়াল করে দেখো, এটি লেখার সময় পি কে ছোট হাতের এবং এইচ কে বড় হাতের অক্ষরে লেখা হয়। থার্ড ব্র্যাকেটের ভিতরে এইচ প্লাস দিয়ে হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা বা 1 লিটার দ্রবণে কত মোল হাইড্রোজেন আয়ন আছে তা বোঝায়। যেমন 1 লিটার বিশুদ্ধ পানিতে এইচ প্লাস আয়নের পরিমাণ 10⁻⁻7 মোল। তাহলে বিশুদ্ধ পানির পিএইচ হবে 7। বিশুদ্ধ পানিতে অ্যাসিড মিশালে দ্রবণে হাইড্রোজেন আয়নের সংখ্যা স্বাভাবিকভাবেই বেড়ে যায়। হাইড্রোজেন আয়নের সংখ্যা বেড়ে গিয়ে প্রতি লিটারে 10⁻⁻6 মোল হলে পিএইচ এর মান কমে গিয়ে হবে 6। আবার বিশুদ্ধ পানিতে ক্ষার মিশালে ক্ষারের হাইড্রোক্সাইড আয়ন পানির হাইড্রোজেন আয়নের সাথে বিক্রিয়া করে বলে দ্রবণে হাইড্রোজেন আয়নের পরিমাণ কমে যায়। ধরো ক্ষার মিশানোর পর পানিতে হাইড্রোজেন আয়ন কমে গিয়ে প্রতি লিটারে 10⁻⁻10 মোল হলো, তাহলে পিএইচ এর মান বেড়ে গিয়ে হবে 10। খেয়াল করলে দেখতে পাবে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বাড়লে পিএইচ কমে, আবার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কমলে পিএইচ বেড়ে যায়। এখন চলো পিএইচ কিভাবে মাপা হয় সে সম্পর্কে জেনে নিই। পিএইচ এর মান পরিমাপের জন্য রয়েছে পিএইচ স্কেল। পিএইচ এর মান 0 থেকে 14 পর্যন্ত হয়ে থাকে। পিএইচ এর বিভিন্ন মানের জন্য পিএইচ স্কেলে বিভিন্ন নির্দেশক রং রয়েছে। নিরপেক্ষ দ্রবণে পিএইচ এর মান থাকে 7। পিএইচ এর মান 7 এর থেকে কম হলে দ্রবণটি অম্লীয় হয়, আর 7 এর থেকে বেশি হলে তা ক্ষারীয় হয়। এই স্কেলে সবচেয়ে শক্তিশালী অ্যাসিডের পিএইচ হলো 0, আর সবচেয়ে শক্তিশালী ক্ষারের পিএইচ হলো 14। এবার চলো পিএইচ পরিমাপের কিছু পদ্ধতি সম্পর্কে জেনে নিই। পিএইচ পরিমাপের জন্য ইউনিভার্সাল নির্দেশক, পিএইচ পেপার, পিএইচ মিটার, লিটমাস পেপার ইত্যাদি ইউজ করা হয়। বিভিন্ন অ্যাসিড ক্ষার নির্দেশকের মিশ্রণ হলো ইউনিভার্সাল নির্দেশক। ভিন্ন ভিন্ন পিএইচ মানের দ্রবণে ইউনিভার্সাল নির্দেশক ভিন্ন ভিন্ন বর্ণ দেখায়। কোন দ্রবণে এটি কি বর্ণ দেখাবে তা বোঝার জন্য একটি চার্ট রয়েছে। একে ইউনিভার্সাল নির্দেশক কালার চার্ট বলে। দ্রবণে কয়েক ফোঁটা ইউনিভার্সাল নির্দেশক মিশালে দ্রবণটি যে বর্ণ দেখাবে তা এই চার্টের সাথে ম্যাচ করে দ্রবণের পিএইচ মাপা হয়। অজানা দ্রবণের পিএইচ এর মান জানার জন্য পিএইচ পেপার ইউজ করা হয়।
দ্রবণে এক টুকরো পিএইচ পেপার যোগ করলে পেপারের বর্ণ চেঞ্জ হয়। পিএইচ পেপারের জন্য একটি স্ট্যান্ডার্ড কালার চার্ট আছে, যার সাথে দ্রবণের পিএইচ পেপারের রং মিলিয়ে অজানা দ্রবণের পিএইচ এর মান জানা যায়। এই যন্ত্রটিও অজানা দ্রবণের পিএইচ এর মান জানার জন্য ব্যবহৃত হয়ে থাকে, যাকে পিএইচ মিটার বলা হয়। পিএইচ মিটারের সাথে একটি ইলেকট্রোড থাকে, যেটি দ্রবণে ডুবালে মিটারের ডিসপ্লেতে সরাসরি পিএইচ এর মান শো করে। একেবারে এক্স্যাক্ট পিএইচ এর মান জানার দরকার না হলে লিটমাস পেপার ব্যবহার করা হয়, কারণ এটি কম দামি এবং সহজে পাওয়া যায়। দ্রবণের পিএইচ এর মান কম হলে লিটমাস পেপার লাল হয়, আর দ্রবণের পিএইচ এর মান বেশি হলে এটি নীল হয়। চলো এখন আমরা পিএইচ এর গুরুত্ব সম্পর্কে জেনে নিই। কৃষিক্ষেত্রে জীবদেহে বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ায় প্রসাধনী ব্যবহারে পানি বিশুদ্ধকরণে পিএইচ এর গুরুত্ব অনেক বেশি। উদ্ভিদ তার দেহের পুষ্টির জন্য মাটি থেকে বিভিন্ন আয়ন, পানি ইত্যাদি শোষণ করে। পিএইচ এর মান 6 থেকে 8 হলে মাটির উর্বরতা সবচেয়ে বেশি থাকে। আবার পিএইচ এর মান 3 এর কম বা 10 এর বেশি হলে তা মাটির জন্য ক্ষতি, কারণ এর ফলে মাটির উপকারী অণুজীবগুলো মারা যায়। মাটির পিএইচ কমে গেলে পরিমাণ মতো ইউজ করে পিএইচ বাড়ানো হয়। আবার মাটির পিএইচ বেড়ে গেলে পরিমাণ মতো অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট ইত্যাদি সার ব্যবহার করলে মাটির পিএইচ কমে আসে। জীবদেহের বিভিন্ন অংশে বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটার জন্য বিভিন্ন মানের পিএইচ দরকার হয়। এই টেবিল থেকে দেহে পিএইচ দেখে নাও। এছাড়াও আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভালোভাবে কাজ করার জন্য পিএইচ এর মান 2 থাকা প্রয়োজন। মানুষের স্কিনের পিএইচ এর মান 4.8 থেকে 5.5 এর মধ্যে থাকে। তাই প্রসাধনীগুলোর পিএইচ এর মান 4.8 থেকে 5.5 এর মধ্যে থাকলে স্কিনের জন্য ভালো। খাবার পানি পিএইচ খুব গুরুত্বপূর্ণ। খাবার পানির পিএইচ 6.5 থেকে 8.5 এর মধ্যে থাকে। এর বেশি বা কম হলে পানি খেতে বাজে স্বাদযুক্ত হয়। আবার বর্জ্য পানি বিশুদ্ধকরণে প্রয়োজনীয় রাসায়নিক বিক্রিয়াগুলো ভালোভাবে সম্পন্ন করার জন্য পিএইচ কন্ট্রোল করতে হয়। ফাইনালি চলো আমাদের ডেইলি লাইফে আমরা যেসব জিনিস ব্যবহার করি তাদের মধ্যে কিছু জিনিসের পিএইচ এর মান দেখে নেই। আজকের পর্বে আমরা পিএইচ সম্পর্কে বিস্তারিত জেনেছি। আগামী পর্বে আমরা প্রশমন বিক্রিয়া, দৈনন্দিন লবণ এবং অ্যাসিড বৃষ্টিতে কার না ভালো লাগে? তুমিও নিশ্চয়ই বৃষ্টিতে ভিজতে পছন্দ করো। বৃষ্টির পানির পিএইচ এর মান থাকে 6, কিন্তু কখনো কখনো এই বৃষ্টির পানির পিএইচ কমে বৃষ্টির পানির পিএইচ এর মান থাকে 6, কিন্তু কখনো কখনো এই বৃষ্টির পানির পিএইচ কমে অ্যাসিড বৃষ্টি হয়। অ্যাসিড বৃষ্টির কারণে মাটির পিএইচ এর মান কমে গিয়ে লিটমাস পেপার ইত্যাদি ইউজ করা হয়। বিভিন্ন অ্যাসিড, ক্ষার, নির্দেশকের মিশ্রণ হলো ইউনিভার্সাল নির্দেশক। ভিন্ন ভিন্ন পিএইচ মানের দ্রবণে ইউনিভার্সাল নির্দেশক ভিন্ন ভিন্ন বর্ণ দেখায়। কোন দ্রবণে এটি কি বর্ণ দেখাবে তা বোঝার জন্য একটি চার্ট রয়েছে। একে ইউনিভার্সাল নির্দেশক কালার চার্ট বলে। দ্রবণে কয়েক ফোঁটা ইউনিভার্সাল নির্দেশক মিশালে দ্রবণটি যে বর্ণ দেখাবে তা এই চার্টের সাথে ম্যাচ করে দ্রবণের পিএইচ মাপা হয়। অজানা দ্রবণের পিএইচ এর মান জানার জন্য পিএইচ পেপার ইউজ করা হয়। দ্রবণে এক টুকরো পিএইচ পেপার যোগ করলে পেপারের বর্ণ চেঞ্জ হয়। পিএইচ পেপারের জন্য একটি স্ট্যান্ডার্ড কালার চার্ট আছে, যার সাথে দ্রবণের পিএইচ পেপারের রং মিলিয়ে অজানা দ্রবণের পিএইচ এর মান জানা যায়। এই যন্ত্রটিও অজানা দ্রবণের পিএইচ এর মান জানার জন্য ব্যবহৃত হয়ে থাকে, যাকে পিএইচ মিটার বলা হয়।
পিএইচ মিটারের সাথে একটি ইলেকট্রোড থাকে যেটি দ্রবণে ডুবালে মিটারের ডিসপ্লেতে সরাসরি পিএইচ এর মান শো করে। একেবারে এক্সাক্ট পিএইচ এর মান জানার দরকার না হলে লিটমাস পেপার ব্যবহার করা হয়, কারণ এটি কম দামি এবং সহজে পাওয়া যায়। দ্রবণের পিএইচ এর মান কম হলে লিটমাস পেপার লাল হয়, আর দ্রবণের পিএইচ এর মান বেশি হলে এটি নীল হয়। চলো এখন আমরা পিএইচ এর গুরুত্ব সম্পর্কে জেনে নিই। কৃষিক্ষেত্রে জীবদেহে বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ায় প্রসাধনী ব্যবহারে পানি বিশুদ্ধকরণে পিএইচ এর গুরুত্ব অনেক বেশি। উদ্ভিদ তার দেহের পুষ্টির জন্য মাটি থেকে বিভিন্ন আয়ন, পানি ইত্যাদি শোষণ করে। পিএইচ এর মান 6 থেকে 8 হলে মাটির উর্বরতা সবচেয়ে বেশি থাকে। আবার পিএইচ এর মান 3 এর কম বা 10 এর বেশি হলে তা মাটির জন্য ক্ষতিকর, কারণ এর ফলে মাটির উপকারী অণুজীবগুলো মারা যায়। মাটির পিএইচ কমে গেলে ক্যালসিয়াম অক্সাইড ক্ষারক পরিমাণ মতো ইউজ করে পিএইচ বাড়ানো হয়। আবার মাটির পিএইচ বেড়ে গেলে পরিমাণ মতো অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট ইত্যাদি সার ব্যবহার করলে মাটির পিএইচ কমে আসে। জীবদেহের বিভিন্ন অংশে বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটার জন্য বিভিন্ন মানের পিএইচ দরকার হয়। এই টেবিল থেকে দেহের বিভিন্ন অঙ্গের পিএইচ দেখে নাও। এছাড়াও আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভালোভাবে কাজ করার জন্য পিএইচ এর মান 2 থাকা প্রয়োজন। মানুষের স্কিনের পিএইচ এর মান 4.8 থেকে 5.5 এর মধ্যে থাকে। তাই প্রসাধনীগুলোর পিএইচ এর মান 4.8 থেকে 5.5 এর মধ্যে থাকলে স্কিনের জন্য ভালো। খাবার পানি কিংবা বর্জ্য পানি দুটোর জন্যই পিএইচ খুব গুরুত্বপূর্ণ। খাবার পানির পিএইচ 6.5 থেকে 8.5 এর মধ্যে থাকে। এর বেশি বা কম হলে পানি খেতে বাজে স্বাদযুক্ত হয়। আবার বর্জ্য পানি বিশুদ্ধকরণে প্রয়োজনীয় রাসায়নিক বিক্রিয়াগুলো ভালোভাবে সম্পন্ন করার জন্য পিএইচ কন্ট্রোল করতে হয়। ফাইনালি চলো আমাদের ডেইলি লাইফে আমরা যেসব জিনিস ব্যবহার করি তাদের মধ্যে কিছু জিনিসের পিএইচ এর মান দেখে নেই। আজকের পর্বে আমরা পিএইচ সম্পর্কে বিস্তারিত জেনেছি। আগামী পর্বে আমরা প্রশমন বিক্রিয়া। কিন্তু কখনো কখনো এই বৃষ্টির পানির পিএইচ কমে অ্যাসিড বৃষ্টি হয়। অ্যাসিড বৃষ্টির কারণে মাটির পিএইচ এর মান কমে গিয়ে উর্বরতা কমে যায় এবং ফসল ও গাছপালার ক্ষতি হয়। তখন মাটির উর্বরতা বাড়ানোর জন্য আমরা রাসায়নিক সার ইউজ করি, যা মাটির অ্যাসিডকে প্রশমিত করে পিএইচ এর মান বাড়ায়। গত পর্বে তুমি এই পিএইচ সম্পর্কে বিস্তারিত জেনেছ। আজকের পর্বে তুমি প্রশমন বিক্রিয়া, এর গুরুত্ব, লবণ এবং অ্যাসিড বৃষ্টি সম্পর্কে জানবে। অ্যাসিড বৃষ্টিতে হাইড্রোজেন আয়ন এবং সারে হাইড্রক্সাইড আয়ন থাকে। অ্যাসিড ও ক্ষার একসাথে মিশলে অ্যাসিডের হাইড্রোজেন আয়ন এবং ক্ষারের হাইড্রক্সাইড আয়ন বিক্রিয়া করে পানি তৈরি করে। তাই অ্যাসিড বৃষ্টির কারণে মাটি অম্লীয় হয়ে গেলে সার দিতে হয়, যা মাটির এই অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করে মাটিকে উর্বর করে। চলো আরো একটি উদাহরণ দেখি। হাইড্রোক্লোরিক অ্যাসিড পানিতে হাইড্রোজেন আয়ন দেয় এবং সোডিয়াম হাইড্রক্সাইড পানিতে হাইড্রক্সাইড আয়ন দেয়। এদেরকে একসাথে মিশালে এই হাইড্রোজেন ও হাইড্রক্সাইড আয়ন দুটি বিক্রিয়া করে পানি তৈরি করে। আবার অ্যাসিডের নেগেটিভ ক্লোরাইড আয়ন এবং ক্ষারের পজিটিভ সোডিয়াম আয়ন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড লবণ তৈরি করে। নিশ্চয়ই বুঝতে পারছো, এই বিক্রিয়ায় অ্যাসিড তার অম্লত্ব এবং ক্ষার তার ক্ষারত্ব হারিয়ে প্রশম পদার্থ লবণ ও পানি তৈরি করে। তাই অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি হওয়ার এই বিক্রিয়াটিকে প্রশমন বিক্রিয়া বলে। খেয়াল করে দেখো, 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড 1 মোল সোডিয়াম হাইড্রক্সাইডকে পুরোপুরিভাবে প্রশমিত করে। তার মানে হলো 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড 2 মোল সোডিয়াম হাইড্রক্সাইডকেও পুরোপুরিভাবে প্রশমিত করবে। আবার সালফিউরিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ায় 1 মোল সালফিউরিক অ্যাসিড 2 মোল সোডিয়াম হাইড্রক্সাইডকে পুরোপুরিভাবে প্রশমিত করে। সুতরাং আমরা এটা বলতে পারবো যে কোনো নির্দিষ্ট অ্যাসিডের একটি নির্দিষ্ট পরিমাণ কোনো নির্দিষ্ট ক্ষারের একটি নির্দিষ্ট পরিমাণকে সম্পূর্ণরূপে প্রশমিত করে। খাদ্য পরিপাকের জন্য পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গত হয়। এই অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে পেটে প্রবলেম হয়, একে অ্যাসিডিটি বলে। অ্যাসিডিটি বেশি দিন থাকলে পেটে ঘা হয়ে যায়। তাই অ্যাসিডকে প্রশমিত করতে অ্যান্টাসিড ঔষধ খেতে হয়। অ্যান্টাসিডে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড ও ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড ক্ষার থাকে, যা পেটের অ্যাসিডকে প্রশমিত করে। খাবার খাওয়ার পরে মুখ পরিষ্কার না করলে দেখবে কেমন যেন একটু টক স্বাদ লাগছে। এর কারণ হচ্ছে আমাদের দাঁতে বিভিন্ন ব্যাকটেরিয়া থাকে, যা আমাদের খাওয়া খাবার থেকে জৈব অ্যাসিড তৈরি করে, যেগুলো দাঁতের এনামেলের ক্ষতি করে। এনামেল হচ্ছে আমাদের দাঁতের বাইরের দিকে থাকা একটি শক্ত আবরণ, যা বিভিন্ন খনিজ পদার্থ দিয়ে তৈরি। এনামেলের ক্ষতি হওয়া রোধ করার জন্য আমরা টুথপেস্ট ইউজ করি, কারণ এতে ক্ষার জাতীয় পদার্থ থাকে, যা এসব জৈব অ্যাসিডকে প্রশমিত করে দাঁতের এনামেলকে ক্ষয় হওয়া থেকে রক্ষা করে। উদ্ভিদ মাটি থেকে ফেরাস, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি ধাতব আয়ন শোষণ করে, ফলে মাটি অম্লীয় হয়ে যায় এবং উর্বরতা কমে যায়। মাটির উর্বরতা বাড়ানোর জন্য ক্যালসিয়াম অক্সাইড ক্ষারক বা চুন ইউজ করা হয়, যা মাটির অ্যাসিডকে প্রশমিত করে মাটির উর্বরতা বাড়ায়।
পিঁপড়া বা মৌমাছি কামড় দিলে আমরা তীব্র ব্যথা ফিল করি, কারণ এদের কামড়ে আমাদের স্কিনে ফর্মিক অ্যাসিড প্রবেশ করে। এই অ্যাসিডকে প্রশমিত করার জন্য আর্দ্র বেকিং সোডা ইউজ করা হয়। বেকিং সোডা ক্ষারীয় পদার্থ বলে ফর্মিক অ্যাসিডকে প্রশমিত করে দেয়। চলো এবার লবণ সম্পর্কে জেনে নেই। তুমি জেনেছো যে লবণ অ্যাসিড ও ক্ষারের প্রশমন বিক্রিয়ার ফলে তৈরি হয়। লবণের পজিটিভ আয়নটি ক্ষার থেকে আসে, একে ক্ষারীয় মূলক বলে। আর অ্যাসিড থেকে আসা নেগেটিভ আয়নটিকে অম্লীয় মূলক বলে। অ্যাসিড ও ক্ষারের শক্তির উপর লবণের জলীয় দ্রবণের প্রকৃতি কেমন হবে তা ডিপেন্ড করে। যেমন অ্যাসিড ও ক্ষার দুটোই তীব্র হলে ওই বিক্রিয়ায় তৈরি হওয়া লবণ নিরপেক্ষ প্রকৃতির হয়। সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট ইত্যাদি লবণের জলীয় দ্রবণ নিরপেক্ষ, কারণ এই লবণগুলো তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের এই বিক্রিয়াগুলো থেকে পাওয়া যায়। আবার তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণের জলীয় দ্রবণ অম্লীয় হয়। ফেরিক ক্লোরাইড ও জিঙ্ক নাইট্রেটের জলীয় দ্রবণ অম্লীয়। এদের বিক্রিয়াগুলো হচ্ছে এমন: মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণ ক্ষারীয় প্রকৃতির হয়। সোডিয়াম কার্বনেট ও সোডিয়াম ইথানয়েটের জলীয় দ্রবণ ক্ষারীয়। স্ক্রিনে এদের বিক্রিয়াগুলো দেখে নাও। বৃষ্টির পানির পিএইচ অনেক সময় 4 বা তার থেকেও কম হয়ে গেলে অ্যাসিড বৃষ্টি হয়। মানব সৃষ্ট অনেক কারণেই বাতাসে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন এবং সালফারের অক্সাইড চলে আসে। এগুলো অনেক বেশি পরিমাণে কার্বনিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড তৈরি করে। অ্যাসিড তৈরি হওয়ার বিক্রিয়াগুলো হচ্ছে এমন: বৃষ্টির পানির সাথে এই অ্যাসিডগুলো মাটিতে পড়ে। থাকে অ্যাসিড বৃষ্টি আমাদের এবং পরিবেশের বিভিন্ন ধরনের ক্ষতি করে। জলজ উদ্ভিদ ও প্রাণী মারা যায় এবং মাছ উৎপাদনে সমস্যা হয়। এছাড়াও অ্যাসিড বৃষ্টির কারণে বিল্ডিং, বিভিন্ন ধাতুর তৈরি স্থাপনা, ভাস্কর্য ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয়। অ্যাসিড বৃষ্টি প্রতিরোধ করতে হলে বিষাক্ত গ্যাসগুলো বাতাসে ছড়িয়ে পড়া রোধ করতে হবে। যেমন কলকারখানার চিমনিতে ক্যালসিয়াম অক্সাইড ক্ষারযুক্ত নেট লাগিয়ে দিয়ে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী বিভিন্ন অ্যাসিডকে ট্র্যাপ করে রাখা যায়। যেমন সালফার ডাই অক্সাইড ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফাইড তৈরি করে, যা পরে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফেট বা জিপসাম তৈরি করে। তাই এখানে আর সালফিউরিক অ্যাসিড তৈরি হয় না। এছাড়াও গাড়ির পাইপে ক্যাটালাইটিক কনভার্টার ইউজ করলে তা নাইট্রোজেনের অক্সাইডগুলোকে ভেঙে আলাদা করে দেয় বলে নাইট্রিক অ্যাসিড তৈরি হতে পারে না। আজকের পর্বে তুমি পানি ও পানি দূষণ সম্পর্কে বিস্তারিত জানবে। একদিন মিনা তার বাড়ির পাশের একটি পুকুরে কাপড় কাচতে যায়। তারপর সেই পুকুরের পানিতে সাবান দিয়ে কাপড় কাচে। এতে অনেক ফেনা তৈরি হয় এবং কাপড়ও পরিষ্কার হয়। অনেক বছর পর মিনা ঠিক একইভাবে ওই পুকুরে কাপড় কাচতে গিয়ে দেখলো এখন অবাক হলো। মিনার মতো তুমিও কি অবাক হচ্ছ? তৈরি হয় না। মূলত পানিতে ফেনা তৈরি না হওয়ার কারণ হলো পানির ক্ষরতা, যা এক প্রকারের পানি দূষণ। আমরা নরমালি পানি পান করে থাকি। এছাড়া গোসল করা বা কোনো কিছু ধোয়ার জন্য এই পানিকে তবে আমরা সব ধরনের পানি চাইলেই পান করতে পারি না। শুধু বিশুদ্ধ পানি পান করা যায়। তাই বিশুদ্ধ পানির অপর নাম জীবন। কিন্তু পানি কাচলে পানি ক্ষর হয়ে যায়। এই ক্ষর হওয়া পানি আর খাওয়া যায় না। তা সম্পর্কে আমরা জেনে নিই। পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম পানি এই ক্ষর পানিতে সাবান ঘষলে সহজে ফেনা তৈরি হয় না। এর কারণ হলো সাবান বা সোডিয়াম স্টিয়ারেট হচ্ছে স্টিয়ারিক অ্যাসিডের সোডিয়াম লবণ। এটি দিয়ে ক্ষর পানিতে কাপড় কাচলে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের লবণ যতক্ষণ পর্যন্ত ওই পানিতে থাকে ততক্ষণ পর্যন্ত পানিতে ফেনা তৈরি হয় না। সাবান ভালোভাবে ময়লা পরিষ্কার করতে না পারার এই ধর্মকে পানির ক্ষরতা বলে। কার্বনেট লবণ দ্রবীভূত থাকলে পানির অস্থায়ী ক্ষরতা দেখা যায়। অস্থায়ী ক্ষর পানিকে তাপ দিলে অদ্রবণীয় কার্বনেট লবণ তৈরি হয়ে পাত্রের নিচে তলানি আকারে জমা হয়। ছাঁকনির মাধ্যমে পানিকে আলাদা করলে পানির অস্থায়ী ক্ষরতা দূর হয়।
ক্লোরাইড বা সালফেট লবণ দ্রবীভূত থাকলে পানির স্থায়ী ক্ষরতা দেখা যায়। স্থায়ী ক্ষর পানিকে শুধু তাপ দিলেই ক্ষরতা দূর হয় না, এর জন্য নির্দিষ্ট প্রক্রিয়া আছে। এই পানিতে সোডিয়াম কার্বনেট যোগ করলে তা ক্যালসিয়াম আয়নের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেটের অধক্ষেপ তৈরি করে। এভাবে পানি থেকে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম আয়ন অপসারিত হয়ে পানির স্থায়ী ক্ষরতা দূর করে। পানির ক্ষরতা ছাড়াও আরো অনেকভাবে পানি দূষণ হয়ে থাকে, সে সম্পর্কে জেনে নেই। সব জীবের জন্যই বিশুদ্ধ পানি দরকার, কিন্তু মানুষের কর্মকাণ্ডে নানাভাবে পানি দূষিত হচ্ছে। বাসাবাড়ির বর্জ্য পদার্থ, হাসপাতালে রোগীর ব্যবহৃত জিনিসপত্র, বিভিন্ন ঔষধ বৃষ্টির পানিতে বা অন্যভাবে পানিতে এসে পড়ে। যে সার, কীটনাশক ব্যবহার হয় সেগুলো পানির সাহায্যে নদী, নালা, খাল, বিল, বিভিন্ন রাসায়নিক পদার্থ থেকে জ্বালানি বর্জ্য পানিতে মাটির নিচে অগভীর টিউবওয়েলের সাহায্যে অতিরিক্ত পানি উঠানোর কারণে মাটির নিচের পানিতে আর্সেনিক পাওয়া যায়। এটি খুবই বিষাক্ত পদার্থ। একটি নির্দিষ্ট মাত্রার বেশি আর্সেনিক যুক্ত পানি পান করলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। দূষিত পানি কতটা ক্ষতিকর তা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাই এই দূষণ নিয়ন্ত্রণের কিছু উপায় জেনে নিই। বায়োগ্যাস প্ল্যান্টে মানুষ ও পশু পাখির মলমূত্র ও বাসাবাড়ির বর্জ্য পদার্থ ব্যবহার করে বায়োগ্যাস এবং জৈব সার পাওয়া যাবে, এবং এই ময়লা পানির সাথে না মেশায় পানি দূষণ রোধ করা যায়। এছাড়াও শিল্প কারখানায় বর্জ্য শোধনাগার বসাতে হবে। কোনোভাবেই শিল্প কারখানার বর্জ্য পানিতে ফেলা যাবে না। তাহলে আজ এ পর্যন্তই। আজকের পর্বে তুমি পানি ও পানি দূষণ সম্পর্কে জেনেছ। আগামী পর্বে তুমি পানির বিশুদ্ধতার পরীক্ষা ও বিশুদ্ধকরণ সম্পর্কে জানতে পারবে। সে পর্যন্ত ভালো থেকো। গত পর্বে তুমি পানির ক্ষরতা ও পানি দূষণ সম্পর্কে জেনেছ। আজকের পর্বে তুমি পানির বিশুদ্ধতার পরীক্ষা ও বিওডি সিওডি সম্পর্কে জানবে। মনে করো তোমার বাবা কোনো একটি এলাকায় বাড়ি বানাতে চাচ্ছেন। যেহেতু সুস্থ থাকার জন্য বিশুদ্ধ পানি দরকার, তাই বাড়ি বানানোর আগে সেই এলাকার পানি বিশুদ্ধ কিনা তা অবশ্যই পরীক্ষা করে নিতে হবে। চলো তাহলে এখন জেনে নেই পানি বিশুদ্ধতা কিভাবে পরীক্ষা করতে হয়। কোনো পানিতে খনিজ লবণের পরিমাণ বেশি, পানিতে গন্ধ পাওয়া গেলে বা ঘোলাটে দেখা গেলে বুঝতে হবে ওই পানি দূষিত। গ্রীষ্মকালে 30 থেকে 40 ডিগ্রি থাকে। কোনো কারণে পানির এই তাপমাত্রা আরো কয়েক ডিগ্রি বেশি। বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি ঠান্ডা করার পানি বা বয়লারের পানি সরাসরি পানিতে ফেললে পানির তাপ দূষণ হয়। থার্মোমিটারের সাহায্যে এই তাপ দূষণের পরিমাণ জানা যায়। পানির পিএইচ মান 4.5 এর কম বা 9.5 এর বেশি হলে সে পানি দূষিত হয়ে যায়। পিএইচ পেপার, পিএইচ মিটার দিয়ে পানির পিএইচ বের করা যায়। আবার যদি দেখো পানি বর্ণহীন ও গন্ধহীন এবং এতে অল্প পরিমাণ খনিজ লবণ আছে, তাহলে বুঝতে হবে ওই পানি বিশুদ্ধ। আমরা সাধারণত পানির উৎস হিসাবে সাগর, নদী, পুকুর ব্যবহার করে থাকি। এই পানিতে জুওপ্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন, জৈব উদ্ভিদ পানিতে মরে যায়। পানিতে থাকা বিভিন্ন ব্যাকটেরিয়া অক্সিজেনের সাহায্যে এই সব জৈব পদার্থ পচাতে শুরু করে। তাই যত বেশি এই মৃত জৈব পদার্থ থাকে পানিতে, তত বেশি অক্সিজেনের চাহিদা থাকে। এই সব জৈব পদার্থ পানিতে পচানোর জন্য পানিতে থাকা ব্যাকটেরিয়ার যে অক্সিজেনের প্রয়োজন তাকেই বিওডি বলে। বিওডির বাংলা অর্থ হচ্ছে জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা। আমরা বলতে পারি যে 1 লিটার পানিতে যে পরিমাণ পচনযোগ্য দূষক থাকে তা ব্যাকটেরিয়া দ্বারা ভাঙতে প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণই হচ্ছে বিওডি। যে পানিতে বিওডি এর মান যত বেশি, সে পানি তত বেশি দূষিত। আগের পর্বে তোমরা দেখেছো শিল্প কারখানার কেমিক্যাল পুকুরের পানিতে পড়ছে। এছাড়াও কীটনাশক ব্যবহারের কারণে এগুলো পানিতে মিশে যাচ্ছে, যা এক ধরনের কেমিক্যাল। এই কেমিক্যাল পানিতে পচানোর জন্য প্রচুর পরিমাণে অক্সিজেনের প্রয়োজন। এই কেমিক্যাল এবং দূষিত পদার্থগুলোকে পানিতে পচাতে যে পরিমাণ অক্সিজেন দরকার তাকে সিওডি বলে। সিওডি এর অর্থ হচ্ছে রাসায়নিক অক্সিজেন চাহিদা। তাহলে বলা যায় 1 লিটার পানিতে থাকা জৈব ও অজৈব দূষককে ভাঙতে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় সেই পরিমাণই হচ্ছে সিওডি। সিওডি এর মান যত বেশি, পানি দূষণের পরিমাণও তত বেশি। বিওডি বলতে শুধু জৈব বস্তুকে ভাঙতে প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণ বোঝায়, কিন্তু সিওডি দিয়ে সব জৈব ও অজৈব বস্তুকে ভাঙতে প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণ বোঝায়।
তাই একই পানির সিওডি এর মান অলওয়েজ বিওডি এর থেকে বেশি হয়। একদিন অপু চুল কাটার সময় দোকানে থাকা সাদা কঠিন পদার্থ দেখল এবং সে নাপিতের থেকে জানতে পারলো এর নাম ফিটকিরি। চুল কাটা শেষে অপু ভুল করে ফিটকিরি একটি মগের মধ্যে থাকা পানির মধ্যে ফেলে দিল। সে দেখলো কিছুক্ষণ পর মগের নিচে ফিটকিরির সাথে কিছু ময়লা জমে আছে এবং উপরে পরিষ্কার পানি দেখা যাচ্ছে। অপু অবাক হয়ে গেল এবং এর কারণ তার বাবাকে জিজ্ঞেস করলে তার বাবা বলল ফিটকিরি উপর থেকে পরিষ্কার পানিকে আলাদা করে এবং অদ্রবণীয় ময়লা পদার্থ পাত্রের তলায় নিয়ে যায়। এখন চলো ফিটকিরি সহ আরো কয়েকটি পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া সম্পর্কে জেনে নেই। এক বালতি পানিতে 1 চামচ ফিটকিরি গুঁড়া যোগ করে 30 মিনিট রেখে দিলে ময়লাগুলো থিতিয়ে বালতির তলায় জমা হয়। উপর থেকে পরিষ্কার পানিকে আলাদা করে অদ্রবণীয় ময়লা দূর হয়ে যায়, যাকে থিতানো বলে। পানিতে পরিমাণ মতো ব্লিচিং পাউডার মিশালে যে ক্লোরিন তৈরি হয় তা জারিত করার মাধ্যমে জীবাণু ধ্বংস করে। একে পানির ক্লোরিনেশন বলে। পানিকে 15 থেকে 20 মিনিট ফুটালে পানি জীবাণুমুক্ত হয়, তবে আর্সেনিকযুক্ত পানিকে ফুটালে তা আরো ক্ষতিকর হয়। বাজারে বিভিন্ন ধরনের ফিল্টার বা ছাঁকনি পাওয়া যায় যেগুলো দিয়ে আর্সেনিক, জীবাণু ও অন্যান্য দূষক পদার্থ দূর করে পানিকে বিশুদ্ধ করা যায়। তাহলে আজ এ পর্যন্তই।